হ্যাকাররা বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক থেকে কয়েকশো মিলিয়ন ডলার চুরি করার এমন একটা পরিকল্পনা করেছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সিকিউরিটি তাদের থামাতে পারবে না বলে মনে হয়েছিল। 1 বছর ধরে লুকিয়ে থাকা ম্যালওয়্যার দিয়ে তারা পুরো নেটওয়ার্কের উপর নজরদারি করেছিল। দুনিয়ার 3টে আলাদা টাইম জোন আর ন্যাশনাল হলিডেকে নিজেদের ঢাল বানিয়েছিল। কিন্তু এত পরিকল্পনা করার পরেও তারা এমন একটা ছোট্ট ভুল করে বসলো যা ক্লাস 2 এর বাচ্চাও করে না। শুধুমাত্র একটা স্পেলিং মিস্টেক তাদের কয়েকশো মিলিয়ন ডলারের স্বপ্ন পানিতে ডুবে গেল। আসলে কি হয়েছিল, কি কারণে তারা এই ছোট্ট একটা ভুল করে ফেললো, চলুন বিস্তারিত জানি। আমি আছি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। জানুয়ারি 2015 বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের সার্ভারে একটা ইমেইল আসে, সাথে একটা জিপ ফাইল। এটা ছিল একটা ফিশিং ইমেইল যেখানে কোনো একটা জব অ্যাপ্লিক্যান্টের সিভি ছিল। ব্যাংকের 3 জন কর্মচারী শুধু ইমেইল খুললেন না, সেই সিভিটা ডাউনলোড করেও ফেললেন, বিনা জানে যে তাদের এই ছোট্ট কাজটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতির বীজ বপন করতে যাচ্ছে। ঘটনা এমন হলো যে ওই জিপ ফাইলের ভিতরে যে ভাইরাসগুলো আছে 3টি কম্পিউটারের সাথে একটা ব্যাকডোর খুলে দিল, অর্থাৎ একটা গোপন দরজা খুলে দিল। হ্যাকাররা যারা ইমেল পাঠিয়েছিল তাদের তীর ঠিক নিশানায় লেগেছিল। তারা আক্রান্ত কম্পিউটারে একটা অত্যাধুনিক ম্যালওয়্যার অ্যাক্টিভ করে দিল। এটা কোনো সাধারণ ভাইরাস ছিল না, এর মোট 3টে অংশ ছিল। প্রথম অংশ ব্যাংকের প্রাইভেট নেটওয়ার্কের একটা লুপ হোল তৈরি করলো, অর্থাৎ একটা গোপন দরজা তৈরি করলো। দ্বিতীয় অংশ নিশ্চিত করলো যে এই চোরা দরজা দিয়ে যা কিছু তথ্য বের হবে তার কোনো চিহ্ন পাবে না, অর্থাৎ এনক্রিপ্টেড চ্যানেল। আর তৃতীয় অংশটি হলো সবচেয়ে ভয়ঙ্কর। এই ভাইরাস অবিরামে ব্যাংকের নেটওয়ার্ক স্ক্যান করে সবকিছু রেকর্ড করতে লাগলো। কে কি করছে, টাকা কিভাবে ট্রান্সফার করতেছে, ছুটির দিন কোন কোন কম্পিউটার চালু আছে, সবকিছুই। পরের 1 বছর হ্যাকাররা কোনো সন্দেহ না জাগিয়ে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের নেটওয়ার্কের সম্পর্কে এত কিছু জেনে গিয়েছিল যা নিজের ব্যাংকের কর্মচারীরাও জানে না। এই 1 বছরে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলো হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংকের ফরেন কারেন্সি রিজার্ভ অ্যাকাউন্ট নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেমে রাখা আছে। ফেডারেল রিজার্ভকে বলা হয় সংক্ষেপে ফেড। পৃথিবীর প্রায় সব দেশেই তাদের ডলার রিজার্ভ আমেরিকার এই ফেডে রাখে। এটাকে বলা যায় ব্যাংকগুলোরও ব্যাংক। হ্যাকাররা জেনে গিয়েছিল যে বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার ফেড পড়ে আছে, কিন্তু সেখান থেকে টাকা উত্তোলন করতে হলে তাদের একটা বিশেষ সিস্টেমকে ব্যবহার করতে হবে, আর সেই সিস্টেমটি হচ্ছে সুইফট। এটাকে আপনি একটা হোয়াটসঅ্যাপের মতো ভাবতে পারেন, কিন্তু এটা সাধারণ মানুষের জন্য নয়, শুধুমাত্র দেশের ন্যাশনাল ব্যাংকগুলোর জন্য। এর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার কোটি ডলার এক দেশ থেকে আরেক দেশে যায়। হ্যাকাররা বুঝে গিয়েছিলেন যে নিউ ইয়র্কের ফেড থেকে বাংলাদেশের প্রায় $1 বিলিয়ন চুরি করা যেতে পারে, কিন্তু এই অ্যামাউন্ট তাদেরকে চুরি করতে হলে তাদেরকে সুইফট সফটওয়্যারের কাছে পৌঁছাতে হবে। বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ঢোকার পর তাদের পরবর্তী টার্গেট ছিল সেই কম্পিউটারকে খুঁজে বের করা যেখান থেকে সুইফট ট্রান্সফার অথরাইজ করা হয়। তারা সরাসরি সুইফট সিস্টেমকে হ্যাক না করে ওই কম্পিউটারগুলোর উপর নজরদারি শুরু করলো। মাসের পর মাস তারা দেখলো ব্যাংকের কর্মীরা কিভাবে লগ ইন করে, কিভাবে অর্ডার টাইপ করে, কিভাবে ভেরিফাই করে। এভাবেই তারা ব্যাংক কর্মীদের আচরণ পুরোপুরিভাবে শিখে ফেললো। কিন্তু শুধু সিস্টেম চালালেই হবে না, আসল কাজ ছিল নিজেদের চিহ্ন মুছে ফেলা এবং ধরা না পড়া। তাই তারা ব্যাংকের পুরনো ট্রান্সফার রেকর্ডগুলো পড়তে শুরু করলো। দেখলো ট্রান্সফারগুলো দেখতে কেমন হয়, কখন করা হয়, কার কাছে করা হয়, কি কি ডিটেইলস লেখা হয়, সবকিছু মুখস্থ করে নিল যাতে তাদের ডাকাতিও দেখতে একদম সাধারণ ট্রান্সফারের মতো লাগে। এরপর তারা আরেকটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিল, একেবারে পুরো 1 মিলিয়ন ট্রান্সফার করলে সন্দেহ হতে পারে। তাই তারা পুরো চুরিটাকে ছোট ছোট কিস্তিতে ভাগ করে নিল। চুরির প্রায় 1 বছর আগে মে মাসে 2015 সালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আরসিবিসি ব্যাংকে 5টা অ্যাকাউন্ট খোলা হয়। প্রত্যেক অ্যাকাউন্টে মাত্র $500 জমা হয় এবং 1 বছর ধরে সেগুলো নিস্তব্ধ পড়ে থাকে। এছাড়া শ্রীলঙ্কাও একটা অ্যাকাউন্ট খোলা হয়। সব অ্যাকাউন্টই ভুয়া নামে খোলা হয়েছিল। এই পুরো পরিকল্পনার সবচেয়ে মাস্টার স্ট্রোক ছিল টাইমিং। হ্যাকাররা শুধু লং উইকেন্ডের সুবিধা নেয়নি, 3টি দেশের 3টি ভিন্ন টাইম জোন তাদের পক্ষে কাজে লাগিয়েছিল। বাংলাদেশের বৃহস্পতিবার রাত, মানে সেখানে উইকেন্ড শুরু, কারণ শুক্রবার ছুটির দিন। নিউ ইয়র্কে তখন শুক্রবার সকাল, আর ফিলিপাইন্সে পরের সোমবার ছিল চাইনিজ নিউ ইয়ারের ছুটি। ফলে হ্যাকারদের হাতে 4 দিন সময় ছিল। নিউ ইয়র্কের ফেড শুক্রবার সকালে একের পর এক রিকোয়েস্ট পেল যেগুলো দেখতে একদম আসল মনে হচ্ছিল। তারা প্রসেস শুরু করলো, টাকা একের পর এক হ্যাকারদের অ্যাকাউন্টে চলে যেতে লাগলো। কিন্তু এখানেই ছোট ভুলটা ঘটলো। একটা
একটা $20 মিলিয়ন ট্রানজ্যাকশন শ্রীলঙ্কার একটা চ্যারিটি ফাউন্ডেশনে যাওয়ার কথা ছিল। হ্যাকাররা অ্যাকাউন্টের নাম লিখতে গিয়ে শালিকা ফাউন্ডেশনের বদলে শালিকা এ ফাউন্ডেশন লিখে ফেললো, অর্থাৎ ফাউন্ডেশনের আগে একটা এ বসে গেল। এই স্পেলিং মিস্টেক ফেড ধরতে পারিনি, কিন্তু জার্মানির যে ব্যাংকের মাধ্যমে টাকা যাচ্ছিল তারা ধরে ফেললো। তারা ফেডকে জানিয়ে দিল যে কিছু একটা গড়বড় আছে। এরপর নিউ ইয়র্কে তোলপাড় শুরু হয়। তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখানে তখন ছুটি। $81 মিলিয়ন ইতিমধ্যেই চলে গেছে, বাকিগুলোকে আটকে দেওয়া হয়। এদিকে বাংলাদেশ ব্যাংকে একটা HP লেজার জেট প্রিন্টার ছিল, যার কাজ ছিল সব সুইট ট্রানজ্যাকশন প্রিন্ট করা। হ্যাকাররা সেই প্রিন্টারকে হ্যাক করে রেখেছিল, ফলে প্রিন্টার কাগজ বের করছিল ঠিকই, কিন্তু তাতে কিছুই লেখা ছিল না, শুধু খালি কাগজ বের হচ্ছিল। যে কর্মচারী দায়িত্বে ছিল সে ভাবছিল যে এটা একটা গ্লিচ হতে পারে এবং বিষয়টা শনিবার পর্যন্ত ফেলে রাখলেন। শনিবার সকালে যখন অফিসাররা বুঝলেন কি হয়েছে, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হ্যাকাররা মোট 35টা রিকোয়েস্ট পাঠিয়েছিল, তার মধ্যে মাত্র 5টা অ্যাপ্রুভ হয়েছিল। সেই একটা স্পেলিং মিস্টেক পুরো $850 মিলিয়ন বাঁচিয়ে দিল। কিন্তু যেই $81 মিলিয়ন ফিলিপাইন্সে চলে গিয়েছে, সেই ডলারগুলোকে আর ফেরত পাওয়া হয়নি। পরে সেই টাকা মালিনার বড় বড় ক্যাসিনোতে চিপসে পরিণত করে হংকংয়ে পাচার করা হয়। এই ডাকাতির ঘটনা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। অনেক তদন্ত হয়েছে, কোর্টে কেস হয়েছে, কিন্তু হ্যাকারদের খোঁজ আজও পাওয়া যায়নি। আর সেই $81 মিলিয়ন উধাও। একদিকে 81 মিলিয়ন হারানোর কষ্ট, অন্যদিকে একটা স্পেলিং মিস্টেকের কারণে 850 মিলিয়ন বেঁচে যাওয়ার স্বস্তি। এই দুইয়ের মাঝে আটকে আছে বাংলাদেশ ব্যাংক। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।